এবং দেখুন ইতিমধ্যেই আমরা জানি বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং গত বছর একেবারে জুলাই আগস্ট মাস থেকেই কার্যত অশান্ত পরিস্থিতি বাংলাদেশ জুড়ে এবং তারপর ভারত বিরোধী স্লোগান থেকে শুরু করে ভারত বিরোধী নানান ধরনের কার্যকলাপ। আর এর মধ্যেই প্রশ্ন উঠছে ডোভাল ডোজে এবারে কি অ্যাকশন শুরু হচ্ছে বাংলাদেশে। দিল্লিতে ফাইভ আইসের সঙ্গে বিশেষ বৈঠক অজিত ডোভালের। বিশ্বের 20টি দেশের গোয়েন্দা প্রধান এখন দিল্লিতে, অর্থাৎ এদেশের রাজধানীতে। ইউনুস সিন্ডিকেটকে কড়া আলটিমেটাম, ডোভালের স্পেশাল স্ট্রাইকে দিশেহারা ইউনুস। ডোভাল ডোজে অ্যাকশন শুরু হচ্ছে বাংলাদেশ জুড়ে। ডোভালের স্পেশাল স্ট্রাইকে দিশেহারা ইউনুস। জামাত জঙ্গি ধরতে অ্যাকশনে ওয়াকারুজ্জামান। কেন তড়িঘড়ি সেনা প্রধানের সঙ্গে বৈঠক ইউনুসের প্রস্তাব মানলেন ওয়াকারুজ্জামান? কেন ফের মধ্যরাতে লুকিয়ে দেশ ছাড়ছেন ইউনুস? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সার্বিক পরিস্থিতির নিরিখে, সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা জানি গত রবিবার অজিত ডোভাল এবং তুলসী গ্যাবার্ট তাদের মধ্যে রীতিমতো দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং ভারত বিরোধী যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেই বিদেশের মাটিতে সেই বিষয় নিয়েও কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে রীতিমতো আলোচনা হয়। এবং তারই মধ্যে বাংলাদেশে যে একটার পর একটা পরিস্থিতি, বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে সার্বিক পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে সেখান থেকেই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। আর এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দুজনকেই আমি স্বাগত জানাই জিরো আওয়ার অনুষ্ঠানে। আমি শুরুতেই একটু সত্যজিতের কাছে যাব। সত্যজিৎ, সার্বিক যে পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে এবং কোনো একটা জায়গায় গিয়ে কি তাহলে ডোভালের এই যে কার্যকলাপ, ডোভালের যে পুরো প্রক্রিয়া, তার জেরে কি কোনো একটা জায়গায় গিয়ে বাংলাদেশ ফের চাপে? শারদী, প্রথমে একটা কথা বলছিলে যে আলোচনা হয়েছে তুলসী গ্যাবার্টের সঙ্গে অজিত ডোভালের, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, তার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এই বিষয়টা একটু পরে আসছি। আমরা আগে বাংলাদেশে গতকাল থেকে এখনো পর্যন্ত কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং এতটাই গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা একটু আগের ছবিটা দেখে নিই কালকে ঠিক কী হয়েছিল। কারণ 7 মার্চ আমরা বলেছিলাম যে ওয়াকারুজ্জামান তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান থেকে তিনি ফিরছেন এবং তার ফেরার বিষয়টা ভীষণ গোপনীয় ছিল। তেজগাঁওতে অবতরণ করেছিলেন এবং তারপরে বাকি বিষয়টা সবাই জানেন কি হয়েছিল। এবং সেদিনই ক্ষমতা দখলের চেষ্টা করতে একদম জামাত জঙ্গি গোষ্ঠীগুলো রাস্তায় নেমেছিল। তারপরে কি হলো? তারপর অনেকগুলো দিন কেটে গেল এবং একবারও সরকারের এই তদারকি সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো প্রয়োজন বোধ করেননি সেনাপ্রধানের সঙ্গে বিন্দুমাত্র কথা বলার। কিন্তু আমরা যে ছবিটা দেখছি, বুধবার দিন হঠাৎ করে একদম ইউনুস তিনি উদ্গ্রীব হয়ে উঠলেন এবং তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসলেন যমুনা ভবনে। তুমি জানো বেলা 3টের থেকে বৈঠক শুরু হয়েছিল বাংলাদেশের সময় অনুসারে এবং 1.5 ঘন্টা বৈঠক চলে এবং 1.5 ঘন্টা বৈঠকটা কখনোই কম নয়, এটা বিরাট সময়। এবং এই 1.5 ঘন্টা বৈঠকের মধ্যে বেশ কিছু গোপন তথ্য আমাদের কাছে চলে এসছে। যে বৈঠকে ওয়াকারুজ্জামানের সঙ্গে কার্যত বিতণ্ডা হয়েছে, বাক বিতণ্ডা হয়েছে মোহাম্মদ ইউনুসের বলে আমরা জানতে পারছি। কি হয়েছিল? একদম সরাসরি প্রথমেই ওয়াকারুজ্জামান তিনি মোহাম্মদ ইউনুসকে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে বলেন যে তিনি পরিষ্কার বলেন যে মোহাম্মদ ইউনুসকে যে আপনি অনেক মিথ্যে বা অপবাদ বা অপলাপ বা ধাপ্পাবাজি করছেন, এগুলো বন্ধ করুন। এই শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং এই মানে মিথ্যের যে আপনি মিনার তৈরি করেছেন সেটাকে আপনি স্টপ করুন। পরিবর্তে ওয়াকারুজ্জামান তখন বলেন বৈঠক চলাকালীন যমুনা ভবনে যে আমরা দেশের প্রতি দায়িত্বশীল, দায়বদ্ধ এবং আমরা নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছি, সেই দিনে নির্বাচন হোক। এবং ওয়াকারুজ্জামান বলেন যে আমি জানি যে আপনার নির্বাচনের বিন্দুমাত্র ইচ্ছে নেই। এরপরই তিনি বলেন যে দেশের মানুষের সঙ্গে কোনো রকম এমন কোনো আচরণ করা যাবে না যেটা অকৃতজ্ঞের মতো বিষয়টি হয়। এই সময় মোহাম্মদ ইউনুস তিনি ওয়াকারুজ্জামানকে বলেন যে না, আমি চীনের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে কথা বলতে এসেছি। প্রতিরক্ষা শব্দটি তিনি ব্যবহার করেন, সামরিক চুক্তির কথা তিনি বলতে চেয়েছেন বোধ হয়। তখন ওয়াকারুজ্জামান সরাসরি জানিয়ে দেন যে আগে নির্বাচন হোক, নির্বাচিত সরকারটি আসুক, তারপর আমরা এই প্রতিরক্ষার বিষয়ে ভাববো, চুক্তির বিষয়ে ভাববো। এবং তারপরেই এই বৈঠক শেষ হয়ে যায়। মোহাম্মদ ইউনুসের যে ছবি আমরা দেখাচ্ছি স্ক্রিনে ওয়াকারুজ্জামানের সঙ্গে, সেখানে পরিষ্কার তুমি দেখলেই বুঝতে, বডি ল্যাঙ্গুয়েজ তো দেখলে বোঝা যায় সেখানে মোহাম্মদ ইউনুস তিনি হতাশ,
একদম চেয়ারের সঙ্গে প্রায় মানে শুয়ে পড়েছেন বললে কম বলা হয় হয়তো। এবং ওয়াকারুজ্জামানের বডি ল্যাঙ্গুয়েজ তুমি দেখবে বেশ স্টেডিলি তিনি বসে কথোপকথন চালাচ্ছেন। এরপর যেটা আমরা যে ছবি দেখলাম যে একে একে জঙ্গি নেতা জুন্নু, যার ট্রেনিং হয়েছিল করাচিতে, এই আরসা নেতা বা যে রোহিঙ্গা নেতা জুন্নু, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার সঙ্গে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং তার পাশাপাশি যদি এবার আলফা নেতা পরেশ বড়ুয়াকেও অ্যারেস্ট করা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ আর্মি এখন অর্থাৎ বাংলাদেশ আর্মি ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এরকম একটা চ্যালেঞ্জিং মুডে এবং অ্যাকশন মুডে চলে গেছে। এরপর যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্যটা আরও ভয়ানক, চাঞ্চল্যকর তথ্য, শুনলে হয়তো অবাক লাগবে। সেই তথ্যটা হলো যে আবার ফের মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়তে চলেছেন। দেখো, একজন রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন তিনি অন্য রাষ্ট্রে যেতেই পারেন, কিন্তু কখন তিনি যাচ্ছেন? 25শে মার্চ। আমরা আগে জানিয়ে দিচ্ছি দর্শকদের জন্য, 25শে মার্চ ফের দেশ ছাড়ছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কটার সময় দেশ ছাড়ছেন? মধ্যরাতে, রাত 2:30টার সময় তিনি দেশ ছাড়ছেন একটি প্রাইভেট জেটে করে, অর্থাৎ কোনো অন্য বিমান নয় বা সরকারি বিমান নয়, প্রাইভেট জেটে করে তিনি দেশ ছাড়বেন। তিনি শাহজালাল এয়ারপোর্ট থেকে উঠবেন রাত 2:30টার সময় এবং তিনি সম্ভবত, যেটা আমরা জানতে পারছি, তিনি চীনে যাবেন। যে বিষয়টি আসছে একটা ব্যাখ্যা বিভিন্ন গোয়েন্দা সূত্রে উঠে এসছে, কারণ এবার যে তথ্য আমাদের কাছে আসছিল যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয়, তাদের স্বাধীনতা দিবসও, এবং এই 26 তারিখে যে জাতীয় প্যারেড গ্রাউন্ড সেখানে কোনো রকম যে সেনাদের যে সমস্ত কুচকাওয়াজ বা যাবতীয় প্রোগ্রামের ব্যাপারে ইউনূসের না ছিল। এবং 25শে মার্চ রাতে 1971 সালে পাকিস্তান যে সার্চ লাইট অপারেশন চালিয়ে লক্ষ লক্ষ বাঙালিকে মেরে ফেলেছিল, নিধন করেছিল, সেটার প্রতিবাদেই 26শে মার্চ। যেহেতু ওয়াকারুজ্জামান তিনি চাইছিলেন না, যেহেতু মোহাম্মদ ইউনূস তিনি চাইছিলেন না যে কুচকাওয়াজটি হোক, এবং সেনাপ্রধান চাইছিলেন যে এবার কুচকাওয়াজটি হবে এবং হবেও, আগেই আমরা জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশের কুচকাওয়াজ এবার 26শে মার্চ হবে। সেই কারণে স্মৃতিসৌধে, অর্থাৎ সে দেশের নিয়ম অনুসারে ভোর 4টে হলেই তোমাকে স্মৃতিসৌধে, বিজয় সৌধে তোমাকে ফুল বা পুষ্প অর্পণ করতে হবে। সেই কারণে রাত 2:30টার সময় গুটি গুটি পায়ে মোহাম্মদ ইউনূস দেশ ছাড়ছেন বলে আমরা আগাম জানিয়ে রাখলাম। তথ্য মিলিয়ে নেবেন আপনারা, 25শে মার্চ তো সামনেই আসছে। তার পাশাপাশি যে ছবিটা আসছে যে কেন হঠাৎ করে এই বাংলাদেশের সেনার এরকম মুড বদল, ওয়াকারুজ্জামান অ্যাকশন মুডে এবং একে একে জঙ্গি নেতাগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে, তার প্রেক্ষাপটটা দিল্লিতে রয়েছে। কারণ যে তথ্য আমাদের কাছে আসছে, গত 1 সপ্তাহ ধরে একটা অসামান্য কাজ ভারত করেছে, বলা বাহুল্য অজিত ডোভাল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি করেছেন। এবং বিশ্বের শক্তিশালী তাবড় দেশ 20টি দেশের যারা গোয়েন্দা প্রধান তারা দিল্লিতে রয়েছেন। এবং যারা আমরা 5 আইএস বলি, 5 আইএস মানে নির্দিষ্টভাবে আমেরিকা, ব্রিটেন এবং একই সঙ্গে নিউজিল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়া, এই 5 আইএস সবসময় একসঙ্গে কাজ করে, তাদের গোয়েন্দা বিভাগ একসঙ্গে তথ্য শেয়ার করে। তাদের প্রত্যেকের সঙ্গে অজিত ডোভাল পৃথকভাবে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সঙ্গে তাদের তথ্য শেয়ারিং হবে। এবং ভারত যদি কোনোভাবে কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইকে যায়, এই গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দিয়ে তাদের সাহায্য করবে, এই বিষয়টিও এসে গেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। এবং এই যে 20টি তাবড় দেশ এসছে, বিশ্বের তাবড় অর্থাৎ শক্তিশালী 20টি দেশ, তাদের মধ্যে তুর্কিও আছে। যে তুর্কির সঙ্গে বাংলাদেশের এই জামাত শিবির বা ইউনূসের বিভিন্ন রকম চুক্তি হচ্ছিল, তুর্কির গোয়েন্দা প্রধানরাও ভারতে রয়েছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও সব রকম সহায়তা করতে রাজি হয়েছে। এবং অজিত ডোভালের এই যে কুশলী যে পদক্ষেপ, চাণক্যের মতো তার ক্ষুরধার যে মস্তিষ্ক, তা কার্যত বাংলাদেশের ইউনূসকে একদম বিধ্বস্ত করেছে বলে অনেকে মনে করছেন। কারণ শত হোক, দীর্ঘদিন আন্তর্জাতিক বাজারে তো তিনি চড়ে বেড়াচ্ছেন, ফলে তিনি জানেন যে অজিত ডোভালের এই স্ট্র্যাটেজিক প্ল্যান কত মারাত্মক হতে পারে। সেই কারণে তিনি আগেভাগে অনেক সিদ্ধান্তকে নিচ্ছেন, আমরা জানি না তিনি নিচ্ছেন কিনা, তবে সময় বলবে। এবং তার পাশাপাশি যে তথ্য আমরা জানিয়ে রাখছি, যে একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য আমরা ম্যাপ দেখিয়ে বলার চেষ্টা করব, সেটা হলো যে আমাদের 2টি প্রদেশ মায়ানমারের, সেই 2টি প্রদেশ, তার মধ্যে একটি চীন, অন্যটি রাখাইন। তার মধ্যে চীন নামক প্রদেশটি, যে তুমি ম্যাপে আমরা ছবি দেখিয়ে দিই, একেবারে বাংলাদেশের কক্সবাজার ঘেঁষা চীন। এই প্রদেশে সম্প্রতি আমাদের পূর্বাঞ্চলে একজন মুখ্যমন্ত্রী গেছিলেন, তাদের কাছে চীন প্রদেশ ভারতে অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আবেদন করেছে, অর্থাৎ ভারতে তারা অন্তর্ভুক্ত হতে চাইছে। যদি এই মায়ানমারের চীন প্রদেশ ভারতে অন্তর্ভুক্ত হয়ে যায়,
আগামী 1-2 মাসের মধ্যে, তাহলে ছবিতে তুমি দেখবে একেবারে চট্টগ্রাম কক্সবাজার একদম গা ঘেঁষে ভারতের সীমানা সেই পর্যন্ত চলে গেল। তাহলে যে মার্কিন জার্নালটি বলছে রিসেন্ট, সেই ছবি আমরা দেখাচ্ছি যে বাইডেনের ভুল সিদ্ধান্তের জন্য কার্যত এই যে বাংলাদেশকে আফগানিস্তানের মতো ভেঙে যেতে হবে, তাহলে কি সেই বিষয়টি সত্যি হতে চলেছে? আমরা জানি না বাংলাদেশের স্থিতিশীলতা, তাদের সার্বিক বিষয়টি আমরা চাই ভালো হোক, কিন্তু এই আশঙ্কা বিভিন্ন অংশে সামনে উঠে আসছে। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে মার্কিন সেনেটর যিনি হিলারি ক্লিন্টন ঘনিষ্ঠ এবং বাইডেন ঘনিষ্ঠ মার্কিন সেনেটর গ্রেগ পিটার্স, ইউনুস শেষ চেষ্টা করেছিলেন ওয়াকারুজ্জামানের সঙ্গে এই হিলারি ক্লিন্টন এবং বাইডেন ঘনিষ্ঠ গ্রেগ পিটার্সকে বসিয়ে দিয়ে তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চাপে রাখতে চেয়েছিলেন, এবং সেখানে ছিলেন সেই হিলারি ক্লিন্টনের বান্ধবী স্ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এরপরেই আমরা যে তথ্য আমরা পাচ্ছি যে একদম কুশলী চাল অজিত ডোভালের, এবং সেই চালের পরেই ওয়াকারুজ্জামান তিনি অনেকটা শক্তি পান এবং পরপর এবং গ্রেপ্তারের পদ্ধতি এবং একে একে যে জঙ্গি গোষ্ঠী নেতাগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে। তথ্য আসছে যে যদি প্রয়োজন হয় পরেশ বড়ুয়াকেও ছাড়া হবে না, তাহলে তাকেও কিন্তু গ্রেপ্তারের পথে আসতে হবে। এরকম একটা মারাত্মক অবস্থানে আমরা যেতে চলেছি এবং ভারতের সীমানা হয়তো অনেকটা বাড়তে চলেছে। সম্ভবত তথ্য আমরা আপাতভাবে পাচ্ছি এবং সেটা একেবারে চট্টগ্রাম সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। তারপর চট্টগ্রামের ক্ষেত্রে কী হবে সেটা নিশ্চিত ভবিষ্যৎ বলবে। শোনো, একেবারেই সত্যজিৎ, অর্থাৎ ডোভালের এই স্পেশাল স্ট্রাইকে এই মুহূর্তে অনেকটাই দিশেহারা পরিস্থিতিতে রয়েছেন মোহাম্মদ ইউনুস, এটা বলাই বাহুল্য। সত্যজিৎ, কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, তোমার প্রশ্ন। দীপ্তাংশুবাবু, আপনি বিষয়টি অনেকটাই অবগত রয়েছেন এবং 20টি দেশের তাবর দেশের গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক, 5 আইএসের সঙ্গে বৈঠক করেছেন অজিত ডোভাল, এবং গতকাল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক ইউনুস অনেকগুলো প্রস্তাব নিয়ে গেছিলেন চীনের সঙ্গে সামরিক চুক্তি এবং এক্সেট্রা সবগুলোই কার্যত নস্যাৎ করেছেন ওয়াকারুজ্জামান, এবং তিনি চাইছেন নির্বাচন। এবং আমরা জানি না যে আগামী জুন মাসে হাসিনা ফের বাংলাদেশে ফিরছেন কিনা, আমরা বলতে পারবো না, অনেকেই শোনা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা আগাম জানিয়ে রাখলাম যে 25শে মার্চ মধ্যরাতে ফের ইউনুস দেশ ছাড়ছেন। ঠিক কী পরিস্থিতি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এতটা তিনি চ্যালেঞ্জিং মুডে, এতটা অ্যাকশন মুডে, এবং ফের ইউনুস দেশ ছাড়ার পথে এগোচ্ছেন, ঠিক ছবিটা কি হতে চলেছে? সত্যজিৎ বাবু, ক্যালকাটা নিউজ যে এতদিন ধরে আপনার প্রতিবেদন এবং ক্যালকাটা নিউজ যে জিনিসগুলো বাংলাদেশ নিয়ে দেখাচ্ছিল, ঢাকা নিয়ে দেখাচ্ছিল, পাকিস্তান আইএসআই নিয়ে দেখাচ্ছিল, আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বলা হয়েছে আমরা ফেক নিউজ, বাংলাদেশ থেকে কলকাতার যত মিডিয়া আছে তারা ফেক নিউজ দিচ্ছে, কিন্তু সেই তার উপর শিলমোড় কে দিল? তুলসী গাবার্ড দিলেন। ন্যাশনাল ডাইরেক্টর ইউএস ইন্টেলিজেন্সের যখন দিল্লিতে উনি বিবৃতি দিলেন, যে কথাগুলো আমরা বিগত 3-4 মাস ধরে বলে যাচ্ছি বারবার, সেই একই কথা তুলসী গাবার্ড বলেছেন। কি বলেছেন? এই যে ইসলামিক সংগঠনগুলো, এই সন্ত্রাসবাদী সংগঠনগুলো, এই উগ্রবাদী সংগঠনগুলো যে মাথাচাড়া দিয়ে উঠেছে, ইউনিস সরকার তাদের রেড কার্পেট বিছিয়ে দিয়েছে, এবং বিশেষ করে যারা সংখ্যালঘু আছেন, বুদ্ধিস্ট যারা আছে, খ্রিস্টান যারা আছে, হিন্দু যারা আছে, তাদের ওপর যে অত্যাচার, তাদের ওপর যে নির্যাতন নেমে এসেছিল বিগত এই 5ই অগস্টের পর তক্তাপলটের ওপর, একই কথা তুলসী গাবার্ড কিন্তু তার বিবৃতিতে দিল্লি থেকে বলেছিল। এক, দ্বিতীয়ত, ভারত রাইজেনা ডায়ালগ হওয়ারই কথা ছিল, প্রত্যেক বছর হয়, কিন্তু তার সঙ্গে যেটা আপনি বললেন 20টি দেশ থেকে আমাদের এইবার সমস্ত ইন্টেলিজেন্স হেড, গোয়েন্দা প্রধান প্রত্যেকটি রাষ্ট্রের তারা কিন্তু এসেছিল, বিশেষ করে 5 আইস। এটা ইম্পর্টেন্স, কারণ ওয়ার্ল্ড ওয়ার 2 পর থেকে এই 5 আইসের গঠন হয়, যেটা আপনি কারেক্টলি ব্রট আউট। ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা, এবং তারা ইনফরমেশন শেয়ার করে এন্টার, বিশেষ করে এই টেররিজমের ওপর, এবং যে বিভিন্ন সংগঠন আছে এই সন্ত্রাসবাদী সংগঠন, তাদের গতিবিধির ওপর একটা নিজেদের মধ্যে শেয়ার করে। তাদের সঙ্গে কিন্তু অজিত ডোভাল প্রত্যেকের সঙ্গে মিটিং হয়েছে। বিশেষ করে এবার মূল লক্ষ্য ছিল সাউথ এবং সাউথ ইস্ট এশিয়া। প্রধান লক্ষ্য ছিল দুটো রাষ্ট্র, বাংলাদেশ এবং পাকিস্তান। পাকিস্তানের নাম যখনই সন্ত্রাসের কথা হয়, সিরিয়া এবং পাকিস্তানের নাম বিশ্বে যেখানে যেখানে এই গোয়েন্দা প্রধানরা বসেন,
সেটা মিউনিক ডায়ালগ হতে পারে, সাংগ্লা হতে পারে, অথবা এবার ভারতে যেটা রাইজিনা ডায়ালগের আগে হলো, সেখানে কিন্তু পাকিস্তানের নাম উঠে আসে। এবার প্রথমবার বাংলাদেশের নামও উঠে এসছে, এবং বাংলাদেশ যে সন্ত্রাসের মধ্যে একদম লিপ্ত এবং আইএসআই এর সঙ্গে যুক্ত, এটা কিন্তু সরাসরি ক্লিয়ার হয়ে গেছে যে ইউনিস গভর্নমেন্ট তাদের প্রধান লক্ষ্যে তক্তাপলটের ভারত বিরোধী শক্তিকে আরো চাঙ্গা করা, তাদের রেড কার্পেট দেয়া, আইএসআই এর মদত নিয়ে এই সন্ত্রাস, জামাত, হিজবুত তাহির অথবা যে বিভিন্ন সংগঠন আছে, আমরা এই আজকেই দেখেছি এবং গতকাল রাত্রে দেখেছি ঢাকা এবং চিটাগংয়ে বিভিন্ন সংগঠন তারা কিন্তু অলরেডি রাস্তায় নেমে পড়েছে ভারত বিরোধী স্টেটমেন্ট, এই তুলসী গাবার্ড যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা সামনে রেখে ভারতের বিরুদ্ধে এই বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন এবং মৌলবাদী সংগঠন তারা কিন্তু রাস্তায় নেমে ভারত বিরোধী স্লোগান তুলে ফেলেছে। তাই আমাদের একটা ছোট্ট আমি তথ্য আপনাকে দিয়ে রাখবো, তাহলে একটু বিরত করে আপনাকে বলছি যে একটা চাল মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বা খেলেছিলেন, সেই চালটা ছিল যে ওয়াকারুজ্জামানের সঙ্গে হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ গ্রেগ পিটার্স এবং বাইডেন ঘনিষ্ঠ তৎকালীন, এবং তাকে পাঠিয়ে ওয়াকারুজ্জামানকে এই মার্কিন সেনেটরের মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট করা, এবং যখন মোহাম্মদ ইউনুস সরাসরি তুলসী গ্যাবার্ডকে চ্যালেঞ্জ করলেন, তার প্রেস সচিবের তরফে একটা নিন্দাসূচক বিবৃতি প্রকাশ করা হলো, এবং তারপরে দেখলাম বাংলাদেশের ফ্রান্স দূতাবাস তারা ইউনুসের ওই যে প্রেস বিজ্ঞপ্তিকে এক স্যান্ডেলে পোস্ট করলো। তারপর কি হলো, তারপর ফ্রান্সের দূতাবাসের তরফে সেটাকে ডিলিট করা হলো। একটা দূতাবাস তারা ইউনুসের এই বক্তব্যকে পোস্ট করে ডিলিট করলো, এবং যে সমস্ত স্টাফ এটা করেছিল তাদের প্রত্যেককে বরখাস্ত করা হয়েছে গভর্নমেন্ট অফ ফ্রান্সের তরফ থেকে বলে আমরা জানতে পারছি। ফলে ইউনুস আন্তর্জাতিক স্তরে এই জঙ্গি কাঠামোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, শেষ চেষ্টাটাও করেছিলেন। ঠিক কতটা ব্যর্থ হয়েছেন এই মুহূর্তে ডোভাল ডোজে বলে আপনি মনে করেন? আপনি যেমন বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডাইরেক্টর তুলসী গাবার্ড যখন দিল্লিতে একটা বিশেষ কনফারেন্সের জন্য এসেছেন, সেই সময় গ্যারি পিটার এবং তার সঙ্গে আর একটা ডেমোক্রেট সেনেটর, তার সঙ্গে একটা ইয়াদ আলী বলে ভদ্রলোকের নাম, তিনি তার বিভিন্ন লেখা আছে মায়ামি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে, কিরম ভাবে ক্যালিফেট খিলাফতের পুরো ছড়িয়ে দেওয়া যায় পুরো বিশ্বে, সেই নিয়ে প্রচুর পেপার আছে। এবং এই তার গ্যারি পিটার্সের এই সফর সঙ্গী কিন্তু ইয়াদ আলী, তিনিও বাংলাদেশে এসেছিলেন এই সময়। তাদের ইউনিস অন্তর্বর্তীর এই দুর্বৃত্তদের সরকারের প্রধান ইউনিসের সঙ্গে বারবার বসা, ইউনাইটেড সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটারেস উনি এই কিছুদিন এসে থেকে গেল, এবং কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়ে ইফতার করা, এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, আইএসআইদের বিভিন্ন এজেন্ট এবং অফিসার চিটাগংয়ে গিয়ে এই দুদিন আগে সেই ক্যাম্পে বসেই ইফতার করা, এই ডটগুলো যদি মেলানো হয় নিশ্চিতভাবে আমাদের সজাগ হওয়া উচিত। আর আমরা নিশ্চিতভাবে সজাগ, তাই বলে এমন কিছু ঘটনা বাংলাদেশেও ঘটছে আজকের দিনে। ইউনিসের অ্যান্টেনা খাড়া হয়েছে এবং বাধ্য হয়েছে 4.5-5 মাস পর ওয়াকারুজ্জামানের সঙ্গে বসতে, এবং 1.5 ঘন্টা বসেছে, এবং কি আলোচনা হয়েছে আমরা জানলেও সেটা আজকে হয়তো ক্যামেরার সামনে বলতে পারবো না, কারণ আমাদের সোর্সেস থেকে আমরা জানতে পেরেছি কিরকম ভাবে হয়েছে। তো ইউনিসের যে এবং জামাত যা চাইছে বাংলাদেশ সেই জায়গায় পৌঁছতে পারবে না। একটা বিষয় আমি জিজ্ঞাসা করবো, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যে 26শে মার্চ বাংলাদেশের যে স্বাধীনতা দিবস এবং কুচকাওয়াজ সব কিছু হবে, তার আগের দিন 25 তারিখে মধ্যরাত 2:30টার সময় আমাদের খুব কনফিডেন্সিয়াল সোর্স বলছে যে মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছাড়ছেন, এবং সোর্স যেখান থেকে আসছে খুব সঠিক অথেন্টিক সোর্স, তিনি চীনে যাচ্ছেন প্রাইভেট জেটে করে। তিনি একজন যদি জাতীয়তাবাদী মানুষও হন, বাংলাদেশের প্রতি তিনি দায়বদ্ধ হন, সে দেশের উন্নতিকামী হন, তাহলে তিনি 26শে মার্চের আগের রাতে তিনি দেশ ছাড়ছেন কেন? তিনি কেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না? এই প্রশ্নটা কি খুব প্রাসঙ্গিক নয়? একদম প্রাসঙ্গিক। যে অন্তর্বর্তী সরকারের প্রধান এই জামাত পিনাকি অথবা মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে কন্ট্যাক্ট রাখে এবং বিভিন্ন এই সংগঠনদের সঙ্গে কন্ট্যাক্ট রাখছে যারা মৌলবাদীকে ছাড়া দেয়, চীনে যাচ্ছে, চীনেও একটা রোহিঙ্গাদের একটা বড় ব্যাচ এবং কিছু সামরিক বাহিনীর অফিসারদের একটা ট্রেনিং এর জন্য সিনচুয়ান এবং ইয়নে ওরা ট্রেনিং করছে। কিসের ট্রেনিং করছে ইউনিস সরকার করতে পারবে। এই সময় রোহিঙ্গাদের ক্যাম্প থেকে 29 থেকে 30 জনের একটা ব্যাচ তাদের চায়নায় পাঠানো
নিজের পয়সা, স্টেট পয়সা, যেখানে আপনাদের চ্যানেলে আমরা দেখেছি একটা ট্রাক দৌড়চ্ছে খাবারে, তার পেছনে বাংলাদেশিরা দৌড়চ্ছে এক মুঠো চালের জন্য, যেখানে নিজেদের নাগরিককে 18 কোটি নাগরিককে একবেলা খাবার দেওয়ার এখন এই অন্তর্বর্তী সরকার দিতে পারছে না, সেখানে রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠাচ্ছে চায়না, সেখানে কিসের ট্রেনিং, কাদের জন্য ট্রেনিং? নিশ্চিতভাবে এই প্রশ্নগুলো আমরা রাখছি 18 কোটি বাংলাদেশির সামনে এবং ভারতবাসীর সামনে। যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে যখন নুন আনতে পান্তা পড়ছে সেই সময় কেন জঙ্গিদের ট্রেনিং করছে, কাদের পয়সা? একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবে এই রোহিঙ্গা ইস্যুতেই, যে মোহাম্মদ ইউনুসের যে সিন্ডিকেট, তারা রাখাইন করিডর তৈরি করার চেষ্টা করছে, আমরা ছবিতে দেখাবো। এই রাখাইন করিডর কক্সবাজার অংশে তারা তৈরি করছে, অনেকে বলছে বাংলাদেশকে বিভাজন করার চেষ্টা করছে। এবং অন্যদিকে যখন এনএসএ অজিত ডোভাল বাংলাদেশ ছিলেন, আমরা ভেবেছিলাম যে তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন, ছবিটা পরিষ্কার, কারণ সিকিমের মুখ্যমন্ত্রী তিনি গেছিলেন মায়ানমারে এবং সেখানকার চীন প্রদেশ, যারা ভারতকে বস বলে উল্লেখ করেছে, তারা অন্তর্ভুক্তির ইচ্ছে প্রকাশ করেছে। তাহলে মায়ানমারের চীন যদি ভারতের অন্তর্ভুক্ত হয়, পাশেই রয়েছে চট্টগ্রাম কক্সবাজার, ভারতের সীমানা ওই পর্যন্ত পৌঁছে যাবে। চট্টগ্রামের অনেকে তো তারা স্বাধীনতা চাইছেন, ফলে ছবিটা কতটা এলোমেলো হতে পারে। এবং এই যে রাখাইন করিডরের তৈরির মাধ্যমে ইউনুস কি শেষ কামড় দেওয়ার চেষ্টা করবেন? দেখুন, আজকের দিনে আপনি জানেন এই চীনের আগে আমরা এই চীন প্রদেশ, এই রাখাইন এরিয়া, এটা CHIN, তার আগে আমরা ভুটানে চলে যাই। ভুটান থেকেও কিন্তু একটা কথা উঠেছে, তারা একটা প্যারোকিয়াল ভাবে আমাদের সাথে যোগ দিতে চায়, সেই কথাটা উঠেছে। কিন্তু ইউনুসকে ভাবা উচিত, এই চীন অলরেডি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য তাদের ইচ্ছা জানিয়েছে। এখন যদি কক্সবাজারের পাশে ভারতের সঙ্গে যোগ হয়, আর যারা ভাবছিল যে চিকেন নেক করিডোর কাটবে এবং 7 সিস্টার কেটে যাবে, তাদের এখন চিন্তা হওয়া উচিত দুঃস্বপ্নে পরিণত হবে। একদম আপনি সঠিক বলছেন, একদম দুঃস্বপ্নে পরিণত হবে। এবং একই সঙ্গে আমরা বলে রাখবো যে মুহূর্তে বিশ্বের 20টি দেশের তাবড় গোয়েন্দা প্রধানদের সঙ্গে অজিত ডোভাল বৈঠক করছেন, সেই মুহূর্তে আরাকান আর্মির যিনি প্রধান ছিলেন তোয়াং ব্রাথ নায়াং, তিনিও দিল্লিতেই ছিলেন। ফলে বিষয়টা পরিষ্কার, কতটা পরিধি আমাদের বাড়তে চলেছে বা কতটা বাড়বে, একেবারে মানে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের জায়গায় চলে আসছে। সাহানা, সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্রমশ। একেবারেই তাই, এবং আমরা একেবারে এখান থেকেই আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। অনেক ধন্যবাদ জানাই কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে, সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎকে অনেক ধন্যবাদ জানাই। দেখুন, এই ডোভালের ডোজে একেবারে রীতিমতো বেহাল পরিস্থিতি কি বাংলাদেশের, এই প্রশ্নের উত্তর আমাদের মিলবে আগামী দিনে অবশ্যই। তবে 0 আওয়ারের সময় এখানেই শেষ হয়েছে। পরবর্তী সমস্ত খবরাখবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।